ডক্টর মোহাম্মদ ইউনুস এই চীনের যেই সফরটা, শেখ হাসিনাকে ইন্ডিয়াতে গেলে কাদেরকে দিয়ে, বাইজি টাইজিদেরকে দিয়ে বরণ করতো, আমরা দেখেছি ঢোল তবলা দিয়ে, তারপরে নেচে গেলে শেখ হাসিনা নিজেও ডান্স করেছেন, এগুলো দিয়ে বরণ করতো। একটা ছোট্ট মন্ত্রীকে পর্যন্ত পাঠায় নাই, উপমন্ত্রী, মন্ত্রণালয়ের কর্মকর্তা, এদেরকে দিয়ে তাকে রিসিভ করাইতো। আমার বিশ্বাস করেন, মানে অন্তরটা একদম ভরে গিয়েছে যখন দেখলাম মোদি সহ পুরো ভেতরে থাকা লোকগুলো সব দাঁড়িয়ে গেল, ইউনুস ঢুকলো, মনে হলো আমেরিকার প্রেসিডেন্ট ঢুকলো অন্যান্য কয়েক দেশের, তাও সেই মানে বড় কোনো দেশ না, ওই D8 ওই টাইপের দেশ না, মনে হলো যেন এই আসিয়ান টাসিয়ান এই টাইপের কোনো সংস্থার ভেতরে আমেরিকান প্রেসিডেন্ট এসছে, তিনি আসার পরে সব দাঁড়ায় গেল, এরকম ভাবে তাকে সম্মাননা দেওয়া হলো। এটাকে নিয়ে আওয়ামী লীগের লোকজন নানান ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার, অথচ ওনাদের নেত্রী বাথরুমের চিপায় ওই কার্পেট মানে করে ক্রস করে মাটি দিয়া খালি পায়ে দৌড় দিয়ে আসা চেষ্টা করেছে সাথে একটা ছবি তোলার জন্য। কত নাটক আমরা দেখেছি এই দেশে, ইউনুসকে তাদের ভাল লাগে না। তা আমার বক্তব্যের প্রথম পার্টটা আমি এটা দিয়ে শেষ করতে চাই, আমরা ইউনুসকে এই দেশে বিএনপির মুখোমুখি দাঁড় করাইতে চান। আলটিমেটলি এই দেশে নির্বাচন হবে, আমার মনে হয় নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় আসবে হয়তো বা, যদি জনগণ ভোট দেয়। কিন্তু এই মুহূর্তটা আমার মনে হয় ইউনুসকে দরকার, কারণ দেশের একটা স্টেবল পরিস্থিতিতে যাওয়া পর্যন্ত এই জঙ্গি নাটক টাটক এইসব, এই অর্থনৈতিক যে একটা মন্দা চলছে, সেগুলো থেকে বের হওয়ার জন্য ইউনুসকে দরকার। এবং আমি আমার ব্যক্তিগত মতামত, আমি মনে করি বিএনপি যদি ক্ষমতায় আসেও, যদি ইউনুস রাজি থাকে, ওনাকে প্রেসিডেন্ট বা কোনো একটা পদ তৈরি করে তারপর রাখা উচিত, যেটা একটা মেন্টর হিসাবে কাজ করবে, মানে সর্বোচ্চ সম্মানের একটা জায়গায় থাকবে। যে যেমন ধরেন ব্রিটিশ রানী এখনো পর্যন্ত রানী, তার তো কোনো পাওয়ার নাই, কিছু নাই, কিন্তু তারপরেও তার সম্মান সবার চাইতে উপরে, ওরকম ভাবে রাখা যাইতে পারে। এটাতে আমাদের আন্তর্জাতিকভাবে ইউনুসকে যেই অবজ্ঞা করা হয়েছে, তাকে আমরা এতদিন ধরে, যেটা দাদা বলেন, কাজে লাগাইতে পারি নাই, আমরা মনে হয় তাকে পুরোপুরি কাজে লাগাইতে পারি। আর এই ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য কিংবা ইলিয়াস এই 5 বছর ধরে এই সোশ্যাল মিডিয়াতে আছে, যেহেতু এখনো বিক্রি হয় নাই, নতুন করে বিক্রি হওয়ার কিছু নাই। প্রথম বিষয়টা হচ্ছে যে প্রফেসর ইউনূস কি জিনিস, এটা তো বাংলাদেশকে বুঝতে দেয়নি গত 15-16 বছর হাসিনা। হ্যাঁ, কারণ হাসিনার মাথায় সবসময় ছিল এই সম্ভাবনাটা যে আমি আমার প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেব, এবং প্রতিপক্ষ পলিটিক্যাল পার্টি থেকে তো অবশ্যই বিএনপি জামাতকে আমি নিশ্চিহ্ন করে দেব, এবং পলিটিক্যাল পার্টির বাইরে যে ন্যাশনাল ফিগার গুলো আমার প্রতিপক্ষ হতে পারে, আমাকে রিপ্লেস করতে পারে, মানুষের মনে আশা জাগাইতে পারে ভবিষ্যতের বাংলাদেশের নেতা হিসেবে, তাকেও আমি ক্র্যাশ করে দেবো। এর মধ্যে প্রফেসর ইউনূস ছিল, এবং প্রফেসর ইউনূস কে বাংলাদেশ কাজে লাগাতে পারেনি। টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, এটা একদমই পারেনি বাংলাদেশ কাজে লাগাতে। তাকে অন্য দেশ কাজে লাগাইছে, পৃথিবীর সব দেশ তাকে কাজে লাগাইছে, পৃথিবীর সব দেশে তার মেধা দক্ষতা এটা কাজে লাগছে, পৃথিবীর সব দেশে সে সেলিব্রেটেড। এইরকম ফিগার বাংলাদেশের ইতিহাসে আগামী 50-100 বছরে আসবে কিনা এটা আমার সন্দেহ আছে। মানে আমি অবশ্য ভবিষ্যৎ নিয়ে এত বড় ইয়ে করতে চাই না, কারণ আমরা ডেফিনেটলি আমরা প্রত্যাশা করি যে প্রফেসর ইউনূসের যোগ্যতাকেও ছাড়িয়ে যাক আমাদের আগামী প্রজন্ম। কিন্তু আমরা তো ধরেন জিয়াউর রহমানের পরে এত বড় কারিশমেটিক লিডার আমরা বাংলাদেশে পাইনি, আর নট ইভেন শেখ মুজিবও এই লেভেলের কারিশমেটিক লিডার ছিল। তো এই জায়গাটা এসে উনি কাজ করার সুযোগ পাইছেন অনেক বেশি বয়সে। আমাদের সবার মনেই একটা আশঙ্কা ছিল যে এই বয়সে উনি কেমন সময় দিতে পারবেন, কেমন পারফর্ম করবেন, ওনার সেই উদ্যমটা আছে কিনা, কিন্তু এটাকে উনি পিছনে ফেলে দিয়েছেন। উনি একেবারে তরুণদের মতোই একই গতিতে উনি দৌড়ে যাচ্ছেন, এবং মাত্র 8 মাস। আজকের ভিডিওতে আমি বলছি যে প্রফেসর ইউনূস যেদিন ঈদের মাঠে হাত যারা ছুঁইতে পারছে, তারা সবাই বলছে যে স্যার আর 5 বছর। কেন সবাই এরকম আহ্বান জানাচ্ছে, আকুতি জানাচ্ছে? কারণ এই একটা মানুষ অনেক দিন পর মানুষকে মানুষের মর্যাদা দিতে পারছে। হ্যাঁ, এটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাই ইম্পর্টেন্ট। এবং এই জায়গাটায় যে প্রফেসর ইউনূস যে স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনেতাদের জন্য, ভবিষ্যৎ শাসকের জন্য, এই স্ট্যান্ডার্ডটা অ্যাচিভ করতেই হবে, এবং এটা খুব ইম্পর্টেন্ট। স্যার যতদিনই থাকেন, স্যার সামনে ডিসেম্বরে ইলেকশন দিয়ে চলে যান বা সামনের জুনে ইলেকশন দিয়ে চলে যান, হোয়াট এভার, যে যতদিনই থাকেন, উনি যে স্ট্যান্ডার্ডটা সেট করে দিয়ে যাচ্ছেন, এটাই বাংলাদেশের শাসনের স্ট্যান্ডার্ড, এটাই বাংলাদেশের রাষ্ট্রনেতার স্ট্যান্ডার্ড হয়ে থাকবে। এবং এখানেই এই পুরনো রাজনীতিবিদদের আতঙ্ক, ভয়, যে আমরা তো আসলে পারবো না এটা করতে, আমাদের এই মেধা, এই যোগ্যতা, এই ভিশন এটা তো নাই। সেই জন্যই যত কম ছোট করা যায় ওনার শাসনকালটাকে, এবং যত তাড়াতাড়ি ওনাকে ডিসক্রেডিট করে বের করে দেওয়া যায়, এই চেষ্টা হয়েছে। এবং এটা সম্ভব হবে না এই কারণেই যে বাংলাদেশের মানুষ প্রফেসর ইউনূসের পাশে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, একটা বিশাল প্রাচীর হয়ে ওনার পাশে দাঁড়িয়ে গেছে। এবং উনি বিপ্লবের কেউ ছিলেন না, কিন্তু উনি বিপ্লবে পার্টিসিপেট করেননি। হ্যাঁ, উনি এমনকি বিপ্লবের সময় দেশেও ছিলেন না, কিন্তু উনি বিপ্লবের আইকন হয়ে উঠছে। এটা একটা অসাধারণ বিষয়। হ্যাঁ, আমি এটাকে তুলনা করতে চাই খোমেনির সাথে। খোমেনিও প্যারিসে ছিলেন ওই সময়, এবং প্যারিস থেকে দেশে ফিরে গেলেন। হ্যাঁ,
তো সেই প্রত্যাবর্তনের পর খোমেনি যেই ফিগার হয়ে উঠেছিলেন ইরানে, প্রফেসর ইউনূস ঠিক একই লেভেলের ফিগার হয়ে উঠেছেন। এবং আমি আশা করি যে দুইটা জিনিস ইয়ে আছে, সেটা হচ্ছে যে এক, যেখানে আমি মনে করি যে যেখানে আনকম্প্রোমাইজিং প্রফেসর ইউনূস, সেটা হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার, এবং 2 নাম্বার হচ্ছে যে ভারতের সামনে মাথা উঁচু করে দাঁড়ানো। এবং এই জিনিসটা আমরা চাই যে এটা প্রফেসর ইউনূস যেটা করেছেন, মিটিং এ যা বলেছেন, আমরা তো দেখেছি মোদির সাথে মিটিং এ কি বলেছেন, হ্যাঁ, এবং এই জিনিসটা অব্যাহত থাকলে বাংলাদেশের মানুষ ওনাকে আর কখনোই ছাড়তে চাইবে না। জি দাদা, আমি আরো বিস্তারিত ভাবে ধরেন চীন সফর, ভারতের সাথে নরেন্দ্র মোদীর সাথে যে বৈঠক, বা সাম্প্রতিক সময় যে আমেরিকার সাথে যে ট্রেডের যে শুল্কের যে বিষয়টা নিয়ে একটু আসবো আমি। তাদেরকে একটু ইলিয়াসের কাছে যেতে চাই। ইলিয়াস, আপনি কিভাবে দেখছেন ডক্টর ইউনূসময় সাধারণ মানুষের মন, এবং সবাই চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আরো কন্টিনিউ করুক, আবার সকল দলের একটা চাপ হচ্ছে যে নির্বাচনটা যেন যথাসময়ে হয়। তো সব মিলিয়ে আপনার পর্যবেক্ষণ ইউনূসের, মানে ব্যক্তিগত ইউনূস, আমি কিন্তু পুরো ডক্টর ইউনূস সাহেবের মন্ত্রী পরিষদের কথা বলছি না, উপদেষ্টা পরিষদ না, শুধু ডক্টর ইউনূসের যে ক্যারিশমা, আমরা সেটাকে হাইলাইট করতে চাচ্ছি। হাইলাইট মানে কি, সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। এটা অলরেডি হাইলাইটেড, আপনার কাছ থেকে শুনি। জি, বিষয় হচ্ছে যে আমরা একটা বিষয় মনে পরিষ্কার করা দরকার। ধরেন সারা দেশে এখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে ডক্টর ইউনূস আর বিএনপিকে মনে হচ্ছে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। এই জায়গাটা মনে হয় আমাদের পরিষ্কার করা উচিত। আমরা আলাদাভাবেও যখন কথা বলি, আমরা জানি যে এই দেশে মানে একটা আনইলেক্টেড গভর্নমেন্ট বেশি দিন থাকতে পারে না, এটা থাকা সম্ভব না। আলটিমেটলি একটা নির্বাচিত সরকারকেই ক্ষমতায় আসতে হবে, তাদেরকে দেশ চালাতে হবে, এবং যে কথাটা ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেন। কিন্তু পরিস্থিতিটা এখনকার যে অবস্থা, ধরেন আমাদের স্বাভাবিক নির্বাচন হয় নাই, স্বাভাবিকভাবে দেশ চলে নাই, এখনো পর্যন্ত যদি আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক, তাদের যেই প্রোপাগান্ডা সেলগুলো আছে, এবং ইন্ডিয়া তো সরাসরি তাদের হয়েই কাজ করছে, তাদের মূল টার্গেট হচ্ছে বাংলাদেশে ধরেন একটা জায়গায় যদি একটা ছোট মানে কোনো একটা জনসমাবেশ হয়, সেখানে অন্তত 50% মানুষের মাথায় টুপি থাকবে। এটা আমাদের দেশের মানুষ যেহেতু মুসলমান, তারা মাথায় টুপি পরে, এটা আমাদের মানে একটা মানে ওই দেশের কালচার। এটা যে ধর্মীয় পোশাক তাই না, আমাদের কালচারে, আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। এটাকেও তারা নিয়ে তারপরে ফেসবুকে পোস্ট করছে, করে তারপরে দেখাচ্ছে যে আমি জানি না, এখানে হতে পারে কেউ মানে কালো পতাকার ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা তো আর নিষেধ না, বাট এটা যেহেতু একটা জঙ্গি সংগঠন, এটা কাদের তৈরি কি সেই আলোচনায় আর যাচ্ছি না, একটা জঙ্গি সংগঠনের নাম দেওয়া হয়েছে, আমরা সেটা থেকে মানে বিরত থাকাই মনে হয় ভালো। তারপরেও যদি নাকি তারা কেউ করে থাকে, কিংবা কোনো এজেন্সি যদি নাকি এটাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে করে থাকে, সেটা করে থাকতে পারে, কিন্তু আমাদের উদ্দেশ্য কি, আমরা কি আসলে আফগানিস্তান হইতে চাই, আমরা কি পাকিস্তান হইতে চাই, আমরা কি আইএসআই হইতে চাই? আমরা তো কোনো জঙ্গি সংগঠনের সাথে না, আমরা চরমপন্থী না, কখনোই না। অথচ এইটাকে তারা পুঁজি করে সেই ছবিগুলোকে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় দেখানোর চেষ্টা করছে যে বাংলাদেশ হচ্ছে ইসলামী চরমপন্থীদের দখলে চলে যাচ্ছে। এটা যদি আপনি কয়েকটা সিকোয়েন্স যদি ভাগ করেন, দেখেন ঈদের আগের দিন প্রথম আলোর একটা নিউজ ছিল, আপনাদের কারো চোখে পড়েছে কিনা জানি না, আমিও দেখিনি, আমাকে একজন পাঠিয়েছে, একজন সাংবাদিকই পাঠিয়েছেন। তিনি দেখলাম যে সেখানে আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ, এটা হচ্ছে ইয়েটা আমি কনক ভাইকে এটা পাঠাতে চেয়েছিলাম। তো সেইখানে একটা ব্যানার আছে, ব্যানারের পেছনে অনেকগুলো মানুষ, সেই মানুষগুলোর সাথে আপনার একটা কুকুরকে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি আমাকে বলেন যে প্রথম আলোর ঈদের দিনের ইয়ের সাথে এই যে এই উল্টা হয়ে গেছে, উল্টা হয়ে গেছে, আমাকে একটু এই করতে হবে। আচ্ছা, তো এখন ধরেন, আচ্ছা এই হচ্ছে ইয়েটা, দেখেন এই যে কোন একটা কুকুর ঈদ মোবারকের নিচে, কুকুর না গরু? হ্যাঁ কুকুর। আচ্ছা, গরুর তো শিং থাকবে, কুকুর একটা। তো এটা এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে তারা আরেকটা নিউজ করেছে, এই ঠিক ঈদের আগে দিয়ে নিউজ করেছে যে ওই কাপাসিয়াতে এক মুসল্লিরা, তাদের শিরোনামটা হচ্ছে নাটক বন্ধ করে দিল মুসল্লিরা। আচ্ছা, মুসল্লি মানে কি? বাংলাদেশে যারা নামাজ পড়ে তারা সবাই মুসল্লি, মানে মসজিদে নামাজ পড়তে গিয়েছে তাদেরকে মুসল্লি বলা হয়। তার মানে মুসল্লি ইনডিরেক্টলি সে এটাই বুঝাচ্ছে যে মুসলমানরা হচ্ছে গিয়ে নাটক বন্ধ করে দিল। বাংলাদেশের মানুষ, আরে ভাই এই দেশ এরকম এক জায়গায় গিয়ে পৌঁছে যে পর্ন জোর করে সরকারিভাবে বন্ধ করতে হয়। তো পর্ন সাইট আপনি বন্ধ করার জন্য সরকারিভাবে সেই দেশে আপনি বলছেন যে এই দেশে নাটক চলতে দেয় না? সারাদিন নাটক সিনেমা দিয়ে ভরপুর, নাটক নাকি চলতে দেয় না, নাটক বন্ধ করে দিয়েছে। প্রথম আলো এই নিউজ করেছে। আচ্ছা, নিউজ করার আগে আর পরে যেই দেশের প্রাইম মিনিস্টার পর্যন্ত নাটক করে, হ্যাঁ, এবং এত বেশি নাটক করে যে আমাদেরকে বলতে হয় নাটক কম করো প্রিয়, সেই দেশের নাটক চলে না। এখন এই বিষয়গুলো যদি সবই করেন, এখন মানুষ তো রিয়েক্ট করে নাই, যেটা 2007 সালে প্রথম আলো করেছিল, সেই এক কার্টুন দিয়ে তারপরে মুসলমানদেরকে ঝাঁপায় তারপরে রাস্তায় নামানোর পরে তারপরে এই যে 15 বছর সেই প্রথম আলোর কার্টুনের চললো বাংলাদেশ।
সারা পৃথিবী জানলো যে এই দেশ মুসলমানদের ইয়েতে চলে যাচ্ছে, চরমপন্থীরা দখলে নিচ্ছে। ঈদের আগেও আপনি যদি চ্যানেলের জিল্লুর যে বক্তব্য, জিল্লুর হঠাৎ করে বলে বসলো যে এই দেশে নাকি বিশাল চরমপন্থী। জিল্লুর তোমার সেই জঙ্গি হামলা কই? ঈদের পরে না বলে জঙ্গি কোথায় কোথায় জঙ্গি হামলা হবে জিল্লুর সেটাও বলে দিল। তো জিল্লুর যে কাদের লোক, এই চিপ রেটের বিদেশি এজেন্সিদের এজেন্ট, এদের থেকে সাবধানে থাকতে হবে আমাদের। কিন্তু কথা হচ্ছে জিল্লুর আসলে কাদের পারপাস সার্ভ করে? মানে জিল্লুর তো আগে আমেরিকান পয়সায় চলতো, এখন তো আমেরিকান পয়সা বন্ধ নাই, এখন জিল্লুরের পয়সাটা কোথেকে আসছে এটা একটু আমাদের জানা দরকার। তো জিল্লুরকে বলতে হবে। হ্যাঁ, এখন পাশের থেকে এখন তো সেটা তো মানুষদের জানা দরকার। হ্যাঁ, যে আসলে তো আমেরিকান ফান্ডিং বন্ধ, তো সবার বন্ধ, যারা পাইতো এনইডি ফেনিডি ইত্যাদি ইত্যাদি সবকিছু ট্রাম্প দিছে একেবারে বন্ধ করে। এখন জিল্লুরের পয়সা কোথেকে আসে এটা জিল্লুরকে বলতে হবে। জিল্লুরের এনজিও কি দিয়ে চলে, কার পয়সায় চলে, তাহলেই সব বোঝা যাবে কার্তিক কি কোথায় বাধা আছে। তো এই ন্যারেটিভ থেকেই দেখেন জিল্লুরের গলার জোর কোথায় থেকে আসে ওটা আমরা জানি। এইখান থেকেই কিন্তু শুরু হয়েছে। আপনি দেখেন এক এক করে প্রথম আলো এইদিকে এইভাবে উস্কাইতে যাচ্ছে, জিল্লুর আবার ওইদিকে খাতা কলম সামনে নিয়ে 5-6টা পৃষ্ঠা নিয়ে তার কাছে বিভিন্ন দেশের এজেন্সিরা তাকে তথ্য দিয়েছে, তিনি জেনেছেন বাংলাদেশ একটা এবং কিভাবে হামলা হবে। আমি আমার আগের ভিডিওতে এই কথাগুলো বলেছি যে কোর্টে হামলা হবে, আগের মতো সেই জেএমবির মতোই নাকি কোর্টে হামলা হবে। তো জেএমবির হামলা কোর্টে সারা দেশে 500 জায়গায় করেছে কারা? র করেছে। তার মানে জিল্লুর রয়েদের লোক, এটা সে নিজে প্রমাণ করলো। মানে সায়নট এই হামলা সব তাদের হামলা। আমরা ইলিয়াস আমরা শুনি, মানে প্রথম এটা হচ্ছে যে এজেন্সির গোয়েন্দা রিপোর্ট কার কাছে আসে? কার কাছে? আমাদের কাছে আসে না, ওর কাছে আসে কেন গোয়েন্দা রিপোর্ট? এবং সেটা কোন দেশের? তো এই হচ্ছে অবস্থা। তারা যে চেষ্টাটা করেছিল সেটার কিছুটা প্রতিফলন আবার নিউ ইয়র্ক টাইমস তাদের নিউজ করেছে, বাংলাদেশ ইসলামপন্থীদের করেছে। বাংলাদেশ ইসলামপন্থীদেরই দেশ, এই দেশে ইসলামের পন্থীরা যা চায় সেইভাবেই চলবে। এটা তো খ্রিস্টানের দেশ না, এটা তো ইহুদির দেশ, এটা হিন্দুদের দেশ না, এই মুসলমানদের দেশ। তো মুসলমানরা যেমন চায় তেমনি চলবে। আপনার কোন দেশ আছে যে যেখানে আপনি যদি গণতন্ত্র মানেন, মুসলমান যদি চায় যে আমার দেশ আজকে, তারা যদি বলে এই দেশ শরিয়ায় চলবে, এই দেশ না আমার ওপেন হবে, সমস্যা কি? যা চায় তারা তাই হবে। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে তারা চাচ্ছে বিদেশিদের আবার ফের সে আগের মতো ইনভলভ করতে। I'm the kind of G the little homies wanna be like on my knees in the night saying prayers in the street light.